নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30। কর্তামশাই বেরিয়ে গেছে, মেয়েকে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টটা নিজে বানাইনি, কারণ আজকে না রেশন ধরতে হয়েছিল, আটাটা ছিল না। তো সেই জন্য আজকে আর রুটি কিছু করিনি। কালকে আর কি গরম গরম লুচি ময়দা কিনে এনে আর কি লুচি টুচি করা হয়েছিল। তো মানে আটাটা বাড়ন্ত ছিল আর কি। তো আজকের কর্তামশাই রেশন ধরবে, তারপরে আর কি আমাদের রেশন ধরেই আটাটা আনা হয়। তো যাই হোক, তো সেই জন্য কি মেয়ে তো ভাত আর কালকে একটু ময়দা মাখা ছিল, মানে ভাত খেয়ে গেছে আর কালকের একটু ময়দা মাখা ছিল, তো সেটা দিয়ে আর কি ওকে করে দিয়েছি। তো আমরা একটু বাইরে দিয়ে খাবার কিনে নিয়ে এসেছিলাম, পরোটা আর তরকারি। তো সেটাই আর কি আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরেছি। বাড়িতে আর আজ কি আমাদের জন্য কোনো কিছু করিনি। আর দেখো আমার গালের এগুলো কিন্তু এখনও দেখতেই পাচ্ছ অনেকটা লাল 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 হয়ে উঁচু উঁচু হয়ে রয়েছে। এ দেখো ভালোই বোঝা যাচ্ছে, বুঝতে পারছো ক্যামেরাতে এতটা ধরা যাচ্ছে যখন, মানে কতটা আমার মুখটার মধ্যে হয়েছে। মানে আমার তো এখন ভয় লাগছে রীতিমতো। আমি মনে হয় না আর কিছু কোনো এক্সপেরিমেন্ট করতে যাব। তো যাই হোক, চলো, জানলা দরজা ঘরের কিছুই খোলা হয়নি, সেগুলো খুলে দিই। কারণ আজকে না সকালবেলা ভীষণ মেঘলা ওয়েদার ছিল, তোমাদের তো দেখাচ্ছিলাম, মানে খুবই একটা মেঘলা অন্ধকার ওয়েদার, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই জানলাটা না আমার পুরো উত্তর দিকে, তো উত্তর দিকে না বলে ভীষণ হাওয়া আসে, তো সেই জন্য আর কি ওটা বন্ধ করে রেখেছিলাম। তো চলো, আমি সারাটা দিন কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করতে থাকছি, আর তোমরা সেটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। এরপর থেকে কী বলো তো, পরে ভয়েস ওভার দিই কেন বলো তো, আমি গান চালিয়ে কাজ করতে থাকি, তো সেই জন্য পরে ভয়েস ওভারটা দিই। কারণ গান চালিয়ে তো আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারো না, তাহলে কপিরাইট খেয়ে যাবো। তো সেই জন্য পরের কাজগুলো সম্পূর্ণ ভয়েস ওভার দিই। কিন্তু আমার না ক্যামেরার সামনাসামনি এসে এইভাবে কথা বলে কাজ করতে এখন বেশ ভালোই লাগে। আগে একটা বাধো বাধো ফিল হতো, কিন্তু এখন খুব ভালো লাগে। কেন বলো তো, আমার মনে হয় অনেক কাছের মানুষ আছে যারা আমার কথাগুলো শোনে, যারা আমাকে দেখে। কাল এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে তোমার ভিডিও আমি দুবার করে দেখি। তো সেই কথাটা আমার কাছে যে কতটা মূল্যবান, কতটা ভালো লাগার বিষয়, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কর্তামশাই আমাকে তাই বলছিল যে এই অচেনা মানুষগুলো তোমাকে যে এতটুকু ভালোবেসেছে, সেটাই কিন্তু আমাদের জন্য অনেক কিছু। দুজন চারজন হোক না কেন, দুজন চারজনের সাথে তো কোনো রকম না সে আমাকে ফেস টু ফেস চেনে, না তার সাথে কোনো রকম রিলেশান আছে, না কিছু আছে, জাস্ট এই 6 মাস 7 মাসের একটা পরিচয়ের মধ্যে দিয়ে আর কি একটা আন্তরিক বন্ধন তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে যে তারা আমাকে এতটা ভালোবাসছে, তো সেটাই কিন্তু আমার কাছে অনেক অনেক বড় পাওনা। আমি কিছু করতে পারি না পারি, এই যে দুটো মানুষের মন যে আমি জয় করতে পেরেছি, এই যে দুটো মানুষ আমাকে ভালোবাসছে, এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওনা। তো চলো এবার কাজকর্মগুলো করতে থাকি। আর হ্যাঁ, তোমাদের ওপর কিন্তু একটু একটু আমার রাগও হচ্ছে। তোমরা ভিডিও দেখছো ঠিকই, কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলে যাচ্ছ। তো প্লিজ তোমরা একটু লাইক করে দিও। তোমাদের একটু একটু লাইকে আমার সামনের দিনে ভিডিও করার উৎসাহ আরও বাড়বে, আর আমাকে অবশ্যই এগিয়ে যেতে সাহায্য করবে। তো তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে নিশ্চয়ই এটা করতেই পারো। তো সেই আর কি, প্লিজ তোমরা যখন দেখছো তখন একটু লাইক করে দিও, তাহলেই হবে। সেই অনেকটাই সকালবেলায় উঠেছি, মেয়েকে রেডি করে, মেয়ের খাবার দাবার করে ওকে স্কুল দিয়ে এসে তারপরে নিজেদেরও টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু কি করব, এদিকে কাজ যে আমার একদমই কমপ্লিট হয়নি। আর এখন শীতের বেলা, যতই সকালে উঠে ঝটপট করে করার চেষ্টাই করি না কেন, তাও জানি স্নান করতে করতে সেই 2-2:30 বেজেই যায়। কোথা থেকে যে টাইমটা চলে যায় কিছুই বুঝতে পারি না। আর এই যে আমার তো এটা সারা জন্মের হ্যাবিট বলতে পারো। সারা দিনের মধ্যে একবার যদি ডাস্টিং না করি তাহলে মনেই হবে না আমি যে কোনো কাজকর্ম করেছি। তো যাই হোক, ওই দিকের ঘরগুলো একটু ডাস্টিং করে সমস্ত কিছু মোছামুছি করে এই দিকে চলে এসেছি। আর এই কদিন ধরে এই বিছানার ওপরেই পড়তে বসছে মেয়ে। তো এই যে টুলটা বিছানার ওপরেই রয়ে গেছে, খাতাটাও রয়েছে, আর কালকে পরে এসে যে জামা কাপড়টা চেঞ্জ করেছে সেটাও কিন্তু এই বিছানাতেই পড়ে রয়েছে। এখন যেহেতু এই বিছানাটায় কারোর শোয়া টোয়া হয় না, তো সেই জন্য দুনিয়ার আবর্জনা কিন্তু এই বিছানার ওপরেও জমতে থাকে। খালি জায়গা পড়ে থাকলেই সেখানেই দেখবে আবর্জনায় ভরতে থাকবেই। তো যাই হোক, বিছনাটা একটু ঝাড়পোছ করে দিই, কারণ আবার তো স্কুল থেকে এসে এখানেই পড়তে বসবে। আর তার থেকেও বড় কথা, বিছানাটা একটু টানটান না হলে ভালো লাগে না দেখতে, ঘরটা যেন অগোছালো লাগে। সারা বাড়ি ঘর দুয়ারের মধ্যে বিছানাটা যদি একটু টানটান হয়ে থাকে না, তাহলে দেখবে অনেকটা গোছানো গোছানো আর পরিষ্কার পরিষ্কার বলে মনে হয়। আর ঘরটা যদি গোছানো না থাকে তাহলে তো মনের শান্তিই আসবে না, এটা তো আমার মনে হয়। তোমাদের কার কেমন মনে হয় অবশ্যই কিন্তু জানিও।
তো এই যে শুকনো বাসনগুলো নিয়ে চলে এলাম, এবার এইগুলোকে জায়গায় রেখে দেবো। তো বলো, একটা সংসার করতে গেলে কি কম কাজ? ছোট ছোট কাজগুলোকে যদি সারা দিনে আমরা 1 2 3 করে যদি কাউন্ট করতে থাকি, তাহলে সেই সংখ্যা যে কোথায় দাঁড়াবে তা হয়তো আমরা নিজেরাই ঠাহর করে উঠতে পারবো না। তো সেই রকমই একটা সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে। আমরা যতই হাউসওয়াইফ হই না কেন, হাউসওয়াইফ কিন্তু হেসে খেলে মুখে উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার না। তার জন্য কিন্তু অনেকটা ধৈর্য শক্তি কিংবা সংসারটাকে সেইভাবে গুছিয়ে তোলার সেই ক্ষমতাটা লাগে, তাই কি না? তো এদিকে বাসনপত্র গুছিয়ে রেখে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। ওই যে আজ কদিন ধরে আবার একটু বটিতে কাটা ধরেছি, তো সেই জন্য আগে সব সবজিগুলো কেটে নিই। আর ওই যে টাইমের সাথে পেরে উঠছি না বলে তো ভাবি যে না, আগে সবজিগুলো সব একসাথে কেটে নিই, তারপরেই একবারে রান্না বসাই। তো এই যে এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর ওইদিকে পালং শাকটা এবার কেটে নেব। সমস্ত সবজি যেহেতু ধুয়ে নিয়েছি, তো নিশ্চিন্ত এবার পরপর রান্নাগুলো করব, হয়ে যাবে। তো একদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। রান্নাঘরের কাজ, এক কাজ করতে করতে কিন্তু আরেকটা কাজ আমি করতে থাকি। কখনোই খালি বসে থাকি না যে না এটা হয়ে যাক তারপরে গিয়ে করব, সেরকম কোনো কিছুই না। একদিকেরটা হতে থাকুক, তার সাথে অন্য দিকটা রেডি করতে থাকি। এই যে দেখো ভাতটা ফুটে গেছে, ওইদিকে আমার পালং শাকও কাটা হয়ে গেছে। এখানে একটু ফোড়ন দিয়ে পালং শাকের যে সবজিগুলো আছে সেগুলো এখন দিয়ে দেবো। আর এই যে এই জারটার মধ্যে না শুকনো লঙ্কা রাখি, তো শুকনো লঙ্কাগুলো শেষ হয়ে এসছে, তো ভাবছি জারটা আজকে ধুয়ে দেবো। যেই বয়মগুলো এরকম খালি হয়ে যায়, সেটা যদি সাথে সাথে একটু ধুয়ে দেওয়া যায় না, তাহলে দেখবে রান্নাঘরের যে তেল চিটে ভাবটা সেটা অনেকটাই কম থাকে। যতই চিমনি লাগানো থাকুক না কেন, রান্নাঘরে একটা চিটচিটে ভাব পড়বে। তো এইদিকে ভাতটা টকবক করে ফুটছে, আর ওইদিকে পালং শাকের সবজিটা ভাজা হচ্ছে। আর সামনেই না আমি একটু বাঁধাকপি কেটে রেখেছি। আসলে আজকে ভাবছি একটু বাঁধাকপির পকোড়া করব। তো সেই জন্যই বাঁধাকপিটাকে ভালো করে নুন দিয়ে চটকে মেখে রেখে দিলাম। এখন তো করব না, মেয়ে স্কুল থেকে আসলে গরম গরম করে ওকেও দেবো, আমরাও খাবো। তো সারাটা দিন কিন্তু এরকম ছোট ছোট কাজের ব্যস্ততার মধ্যে দিয়েই আমার কাটতে থাকে। কি করব, এছাড়া তো আর কোনো কাজ নেই যে সেই কাজগুলো করে সময় কাটাবো। আর এখন ইদানিং কি হয়েছে বলো তো, খালি বসে থাকতেও ভালো লাগে না। তখন ঠিক আনাচে কানাচে থেকে কোনো না কোনো কাজ খুঁজে বের করে এটা ওটা করতেই থাকি। আর এই যে দেখো নুনের জারটা খালি হয়ে গেছিলো, তো সেই জন্য জারটার মধ্যে নুন ভরে রাখলাম। এর আগেও তোমাদেরকে বলেছি, নুন যে পাত্রে আমরা ব্যবহার করি সেটা তো আমাদের প্রয়োজনে লাগবেই। এছাড়া একটা পাত্রে সবসময় নুন ভরে রেখে দেবে, এটা সংসারের জন্য অনেক অনেক উপকারী। তো এইদিকে দেখো ওই কাজগুলো করতে করতে কিন্তু আমার সবজিটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আমি পালং শাকটাও দিয়ে দেবো, কারণ পালং শাক তো হতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প একটু সময়ের মধ্যেই হয়ে যায়। আর এইটুকু সময়ের মধ্যে দেখো আমি কত কাজ করে নিলাম। তো ওইদিকে সবজির মধ্যে পালং শাকটা দিয়ে নুন হলুদ দিয়ে সেটাকে ঢেকে দিয়েছি। আর এদিকে কর্তামশাই মাংস নিয়ে এসেছিলো, তো সেটাকে একটু ধুয়ে রেখে দেবো। আজকে মাংস এনেছে, কিন্তু আজকে মাংসটা ঠিক খেতে ইচ্ছা করছে না, তো ওই জন্য করবো না। তো মাংসটাকে ধুয়ে বেছে রেখে দিই, এটা কালকে করব। আর হ্যাঁ, মাংসর যে পাঁজরের দিকটা আর কি, কলিজার দিকে দেখবে কীরকম দলা পাকানো একটু মাংস মতো থাকে। আমি জানি না ওটাকে কি বলে, আমি কিন্তু ওটাকে ফেলে দিই। অনেকে কিন্তু ওটা সমেতই মাংস রান্না করে, কিন্তু আমি কিন্তু ওটাকে ফেলে দিয়ে তারপরেই মাংস রান্না করি। আর মাংস তো বিশেষ করে আমি এক পিস করে ধুয়ে তারপরেই রান্না করব। আমাকে যত কিলোই মাংস দাও না কেন ধুতে, আমি একটু একটু করে ওই একটা করে ধোবো, তারপরে গিয়েই মাংস ধোয়া আমার কমপ্লিট হবে। তা না হলে আমার মনে শান্তি হবে না। সে যতই আমি মাংস খেতে ভালোবাসি না কেন আর যাই না কেন, মাংস যদি পরিষ্কার করে না ধুই তো খেয়েও শান্তি পাবো না। তো যাই হোক, এদিকে দেখো মাংসটা আমি ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছি, আর এদিকে আমার পালং শাকটাও কিন্তু ততক্ষণে হয়ে গেছে। আর হ্যাঁ, পালং শাক মানে কিন্তু বড়ি ছাড়া কিন্তু শীতকালে পালং শাক মোটেও ভালো লাগবে না। তো তোমরাই হিসাব করো, তোমাদের সাথে সেই সকাল থেকে শুরু করেছি, তো এখন বেলা হতে হতে কতগুলো কাজ করলাম। তাহলে বলো, এই কাজগুলো করতে কি পরিশ্রম হয় না, কষ্ট হয় না, খাটনি হয় না? সবই কি এমনি এমনি হয়ে যায়? এই জিনিসটা অনেকেই বোঝে না, অনেকেই ভাবে না। কিন্তু না, এই সংসারটা চালাতেও কিন্তু অনেক কষ্ট করতে হয়, অনেক খাটনি খাটতে হয়। আর এই যে দেখো, আজকে যেহেতু রান্নাবান্নাটা একটু হালকা ছিল, আসলে কালকে যে ডাল পালংটা করেছিলাম না, তো সেইটা রয়ে গেছিলো, তো সেই জন্য একটু বড়া করব বাঁধাকপির, আর এই পালং শাকটা বড়ি দিয়ে করলাম, তো আজকে মোটামুটি হয়ে যাবে। তো রান্নাবান্নার শেষে দেখলাম অনেকটাই টাইম এখনও বেঁচে আছে, তো ভাবলাম চলো এই তাকগুলো একটু পরিষ্কার করি। আগের দিনকার ওই আমার পেছনের তাকটা আর মাইক্রো ওভেনের এই জায়গাটা পরিষ্কার করেছিলাম, এই যে এখানে কাচের তাকগুলো আছে সেগুলো পরিষ্কার করা হয়নি। ওই যে চিমনি যতই থাকুক না কেন একটা তেল চিটে পড়বে, আর ঘরকে সুন্দর রাখতে হলে তোমাকে সেগুলো বারবার পরিষ্কার করতেই হবে, তবেই না সেই ঘরটা সেই জায়গাটা সুন্দর লাগবে। আর সবথেকে বড় কথা, রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত,
কারণ দেখবে সমস্ত ঘরের থেকেও রান্নাঘরেই বিশেষ করে সব রকম পোকা মাকড় যত রকম কীট পতঙ্গের উপদ্রব হয়, কেন বিভিন্ন রকমের খাবার দাবার এখানেই পাওয়া যায়। তো সেই জন্য মাঝে মাঝেই আমি এই জায়গাগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিই। তো মোটামুটি এইদিকে তাকটাকগুলো সমস্ত পরিষ্কার হয়ে গেছে। তো তরি তরকারি এইটাকে এনে রাখলাম। আর এই যে দেখো, তোমাদের তখন বললাম না রেশন ধরতে হবে, তো কর্তামশাই রেশন ধরে একবারে গমটাকে ভাঙিয়ে নিয়ে এসছে। তো এই আটাটাতে আমাদের অনেক দিন চলে যাবে। আমরা রেশনের আটা থেকে মানে গম ভাঙিয়ে আটা খাই, সেটা বলতে আমার এক বিন্দুও লজ্জা করবে না। কিন্তু আমি দেখেছি জানো তো, যখন করোনার সময় মানুষ খেতে পারতো না, কিন্তু তবুও রেশন দোকানে লাইন দিয়ে তাদের চাল ডাল গম আনতে লজ্জা পেতে হতো। লজ্জা কিসের বলো তো, এখানে তুমি যেটা পাচ্ছ সেটা তোমার প্রাপ্য পাচ্ছ। আর ওই যে দেখো, ওই দিকে কোনার একটা কাচের তাক আছে, ওটাও কিন্তু আমি একইভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তো দুধটা জাল দিয়ে নেব। মেয়ে পড়ে টরে চলে এসেছে, ওকে একটু গরম দুধ আর কর্নফ্লেক্স দেবো। আর আমরাও আমাদের চাটা এখন করে নেব। বিকেলবেলা একটু দুধ চা না খেলে না একদম ভালো লাগে না। সকালবেলা যতই হোক দুধ চাটা এড়িয়ে চলারই চেষ্টা করি, আর বিকেলবেলা র চাটাকে এড়িয়ে চলার চেষ্টা করি। তো দুটো টাইমের জন্য দু রকমের চা। আর এই দুদিন ধরে তো এই যে বিস্কুটগুলো এনেছে, এগুলোর লোভে লোভে মানে কতক্ষণে সন্ধে হবে আর কতক্ষণে চা নিয়ে বসবো, সেই একটা ব্যাপার থাকে। আর মেয়েও একটু আমাদের সাথে এই বিস্কুট দিয়ে চা খেয়েছে, তো সেই জন্য ও খানিকক্ষণ পরে আর কি দুধ কর্নফ্লেক্সটা খেলো। সবসময় যে ওকে দুধ কর্নফ্লেক্স দিই সেটা মোটেও না, যখন যেমন থাকে তেমনই খায়। এখন তো আর সেই ছোটোবেলার মতো বাঁধা ধরা নিয়মে চলে না, যে না দুধ দিয়েই এটা দিতে হবে, না এই টাইমে এটা খাওয়াতে হবে। এখন যথেষ্ট বড় হয়ে গেছে, যথেষ্ট মানে অনেকটাই বড় হয়ে গেছে। তো এখন খানিকটা নিজের মর্জি চলে, যখন যেটা যেমন বলে তেমন এনে দিই। এছাড়া আমার যদি মনে হয় যে না এখন এইটা দেওয়া উচিত, তো সেটা আর কি সেইভাবেই খেতে দিই, কোনো রুটিনে বাধা নেই। যেমন এই দুদিন ধরে কর্নফ্লেক্সটা নিয়ে এসছে, তো দুদিন ধরে এই কর্নফ্লেক্স আর দুধই দিচ্ছি। যখন জল বিস্কুট থাকে তখন জল বিস্কুটই দিই, যখন যেমন তখন তেমনভাবেই আমি ওকে দিই। তো চলো, এখন হচ্ছে অনেকটাই রাত্রি, প্রায় 10টা বেজে গেছে। মেয়ের বায়না হয়েছে যে বেগুন পোড়া খাবে। আর সেদিনকার আমার সাথে বসে বসে ওয়াইটিতে এক দিদিভাইয়ের এই বেগুন পোড়া রেসিপিটা দেখেছে, তো আমাকে বলেছে যে এমনি করেই ওকে বেগুন পোড়া খাওয়াতে হবে। আসলে আমরা বেগুন পোড়া এরকম সাধারণ বেগুনটাকে পুড়িয়ে নুন সর্ষের তেল কাঁচা লঙ্কা ধনেপাতা পেঁয়াজ এই দিয়েই মেখে খাই, কিন্তু এই যে টমেটো রসুন পুড়িয়ে একসাথে মেখে তারপরে একটু সাঁতলে এরকমভাবে কোনো দিনই আমরা খাইনি। তো সেটাই আজকে একটু ট্রাই করব। একদম নতুনত্ব বলতে পারো, মানে আমাদের কাছে এইভাবে বেগুন পোড়াটা খাওয়া একদমই নতুনত্ব। তো সেটার জন্যই লেগে পড়লাম, কিন্তু প্রথম করছি বলে একটু ভুলচুকও হয়ে গেছিলো। সবাইকে আমি দেখেছি যে বেগুন কেটে তার মধ্যে রসুনটা দিতে, আর আমি একটু নিজের পাকামো করতে গিয়ে রসুনটাকে আলাদা দিতে গিয়ে রসুনটা খানিকটা পুড়েই গেছিলো। তো যাই হোক, প্রথমবার করছিলাম এইভাবে, তো সেই জন্য ভুলচুক নিজেকে নিজেই মাফ করে দিলাম। তো চলো, এদিকে বেগুন আর টমেটোটা মানে পোড়া হোক, ততক্ষণে আমি ওইদিকে পেঁয়াজ ধনেপাতা ওইগুলো কাটাকাটি করে নিই, কারণ এটা যতক্ষণে হতে থাকবে ততক্ষণে আমার ওগুলো কাটাকাটি করা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখো, এখানে দুটো পেঁয়াজ একটু ধনেপাতা আর পরে দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করেছি। তো এগুলোকে কাটাকাটি করে নিলাম, ততক্ষণে বেগুনটা পুড়তে থাকলো। তবে এইভাবে বেগুন পোড়া খেয়ে না আমার ভীষণ ভালো লেগেছে, মানে আগে যেভাবে খেতাম তার থেকে এইভাবে সাঁতলে বেগুন পোড়াটা খেতে জানি বেশি ভালো লাগলো আমার কাছে। আর সত্যি বলতে আমরা খুব খুব ভালো খেয়েছি সেদিনকার বেগুন পোড়াটা, মানে একদম প্রথম খেলাম বলতে পারো এইভাবে। তো ওয়াইটিতে এসে কিন্তু আমার এই লাভটা খুব হয়েছে। অনেকের অনেক ধরনের খাবার দাবার যেমন দেখি, তেমন নিজেও কিন্তু সেগুলো ট্রাই করে সেগুলোর ভালো মন্দ বুঝতে পারি। আর বিশেষ করে মন্দ তো কোনোটাই এখনও পর্যন্ত পারিনি, সবসময় ভালোটাই বুঝতে পারছি, মানে অনেক ধরনের খাবার খেতেও শিখেছি বলতে পারো। তো এই যে টমেটোটা তো পোড়া হয়ে গেছে, বেগুনটাও হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিয়েছি। তো ভাবলাম চলো টমেটোর মানে খোলাটা ছাড়িয়ে নিই। তবে কি বলো তো, এগুলোকে একটু ঠান্ডা করে ছাড়ালে তাড়াতাড়ি হতো, কিন্তু আমার যেহেতু একদম হাতে টাইম নেই, তখন অলরেডি 10টা বেজে গেছে। তো সেই জন্যই গরম গরমগুলোকেই আর কি আমাকে ছাড়াতে হচ্ছে। আর তেল মাখানোর জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না, বেগুনের ছোকলাগুলো তাড়াতাড়ি উঠে যাচ্ছে। তো চলো বেগুনটা একটু ছাড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। তো এই যে বেগুন আমার মোটামুটি ছাড়ানো কমপ্লিট। এবার দেখতে হবে এই বেগুনটার মধ্যে অন্য কেউ বাসা বেঁধে আছে কি না, কারণ এই ব্যাপারটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে যে বেগুনের ভেতরে কেউ বাসা বেঁধে আছে কি না। আর কি বলো তো, বেগুনের ভেতরে যারা থাকে তারা আর বেগুন পুড়লে সেই কালারটা জানি কোথাও জানি এক হয়ে যায়। তো সেটা খুঁজে পেতে গেলে মানে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সেটাকে দেখতে হয়। তো সেই আর কি। তো যাই হোক, বেগুনটা তো ফ্রেশই আছে, খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু একটু না দানাগুলো ছিল, যদিও বা কচি বেগুন ছিল বলে মানে দানা একদমই নরম ছিল, তো খুব একটা অসুবিধা হয়নি। তো এই যে মাখিয়ে রেখেছি, এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে।
সর্ষের তেল দিয়ে একটু ভালো করে সাঁতলে নেব। আর এইভাবে খেতে সত্যিই বলছি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমার কেন, আমাদের ঘরে যে 3 জন আমরা আছি খুব ভালো খেয়েছি এইভাবে বেগুন পোড়াটা। তো রাতের খাবার দাবারটা একদম জমে গেছিলো বলতে পারো। ঠান্ডা এখনও সেইভাবে পড়েনি, মানে সবে পড়া শুরু করেছে, তো রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো সেই ঠান্ডার মধ্যে গরম গরম ভাত, তার সাথে বেগুন পোড়া, মানে ব্যাপারটা পুরো জমে গেছিলো। দুপুরবেলার একটু পালং শাক রয়েছিল, বড়ি দিয়ে যে করেছিলাম সেটা, আর বেগুন পোড়া, এটাই ছিল আজকে আমাদের রাতের বেলা ডিনারের মেনু বলতে পারো। তো সেটা কিন্তু আমরা খুব আনন্দ সহকারে খেয়েছি। তো বন্ধুরা, এইভাবেই আর কি আমার সারাটা দিন চলে, আর এইভাবেই বিভিন্ন রকমের কাজকর্ম করতে করতে প্রতিটা দিন আমি এইভাবেই অতিবাহিত করছি। তো বন্ধুরা, তোমাদের কিন্তু আজকে আমি দেখালাম আমি একদম সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে নিজের দিনটা কাটাই, সেটাই কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। যদিও বা একই নিয়মে প্রতিটা দিন যায় না, কারণ প্রতিটা দিনের কিন্তু একটা আলাদা আলাদা রুটিন থাকে, নিয়ম থাকে, কারণ একইভাবে কিন্তু প্রতিটা সময় প্রতিটা দিন কখনোই কারোর চলে না। কিছু জিনিস হয়তো এক থাকে, কিন্তু সম্পূর্ণটা কিন্তু এক হয় না। আজকের পর্ব এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।